লাবণ্যরা জমিদার বাড়িতে ঘুরতে গিয়েছিল 2-3 দিনের জন্য। জমিদার বাড়িটা কিন্তু ওদেরই, কিন্তু লাবণ্যর বাবা অনেক ছোট বয়সেই কলকাতা চলে আসে। আর লাবণ্য তো ওই বাড়িতে বড় হয়নি, সে কলকাতাতেই মানুষ। যেহেতু তার বাবাই ছোট বয়সে ওইখানে চলে এসেছিল তার বাবা মা সহ, অর্থাৎ লাবণ্যর ঠাকুমা দাদুকে নিয়ে। যেহেতু তাদের অনেক শরিক ছিল, পূর্বপুরুষরা এখানে থাকতো, তাই এই বাড়িটাকে এখনো পর্যন্ত কোনোভাবে ভাগাভাগি করা হয়নি। বাড়িটা তেমনই পড়ে রয়েছে, অনেকটা জায়গা জুড়ে বাড়িটা ভাগ হওয়ারই কথা আছে। যখন ওই লাবণ্যর বাবা মোটামুটি একটা চাকরি পেয়েছিল তখন থেকে শুনেছিল বাড়িটা ভাগ হবে, কিন্তু তারপরে লাবণ্য হয়ে এতটা বড় হয়ে গিয়েও বাড়িটা কোনো মতে ভাগাভাগি হয়নি। বাড়িটা ভাগাভাগি বলতে অনেকটা জায়গা তো সেই জায়গাটা আর কি বিক্রি করে নিজে টাকা নিয়ে নেওয়া, বা বাড়িটাকে রেনোভেট করে সেখানে খুব সুন্দর করে অন্য কোনো বাড়ি স্থাপন করা বা কলকারখানা করা, এরকম চিন্তাভাবনা চলছিল যে করবে। কিন্তু কোনোভাবেই যখনই ওরা এগোতে গেছে তখন একটা না একটা বাধার সম্মুখীন হয়েছে। বাড়িটাকে কোনো মতেই জায়গাসহ ভাগ করা আর হয়নি। আর সেই বাড়িতেই লাবণ্যদি ঘুরতে গিয়েছিল তার কিছু বান্ধবী, বন্ধু এবং বিশেষ করে তার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল তাকে নিয়ে। 3টে মেয়ে এবং 3টে ছেলে তারা ওই বাড়িতে গিয়েছিল। এই ঘটনা ঘটেছে কিন্তু প্রায় 3-4 বছর হয়ে গেছে। বাড়িটা তেমনই পড়ে রয়েছে। সেই বাড়িটাকে আর কোনোভাবে রেনোভেট করা হয়নি, আর বাড়িটাকে নিয়ে যে পরিকল্পনা সেটাও ফুলফিল হয়নি। শুধুমাত্র লাবণ্যদির সাথে নয়, তার যে ফ্রেন্ডরা ওখানে ছিল এবং যে ওই আয়নায় মুখ দেখেছিল তাদের সাথে অনেক বাজে ঘটনা ঘটেছিল, বিশেষ করে লাবণ্যদির সাথে। আর যে ঘটনা শুনলে আপনারা অবশ্যই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসার জন্য আপনাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ঘটনা। আমি এই ঘটনা লাবণ্যদির মুখেই শুনেছিলাম। যেহেতু আমি যাদবপুরে পড়তাম, তো সেখানেরই একটা ফ্ল্যাটে আমি পিজি থাকতাম এবং আমার পাশের ঘরেই একটা দিদি থাকতো। সেই দিদি তখন পিএইচডি করছিল আর তার বান্ধবী হলো লাবণ্যদি। তাই তখন লাবণ্যদির মুখে একটু শুনেছিলাম, কিন্তু সেটা খুব ভালোভাবে শোনা হয়নি। কিন্তু পরে আমার যখন মনে পড়লো যে লাবণ্যদি এরকম একটা ঘটনা বলেছিল, তাই দিদিকে ফোন করে আমি খুব ভালোভাবেই ঘটনাটা জেনে নিই। লাবণ্য কিন্তু দিদির আসল নাম নয়, আমি দিদির কথা মতোই নামটাকে চেঞ্জ করে দিলাম। যেহেতু ঘটনাটার মধ্যে কিছু পারিবারিক কথাও থাকবে এবং সেটি খুবই কনফিডেন্সিয়াল, কারণ বিভিন্ন জমিদার বাড়িতে তো এরকম ঘটনা ঘটে থাকে যে কিছু কিছু ঘটনা যেটা অন্যায় হয়, কারোর প্রতি খুব অত্যাচার করা হয় এবং পরবর্তীকালে সে হয়তো আত্মহত্যা করে মারা যায়। এরকম ঘটনা অবশ্যই ঘটেছিল এই ঘটনার মধ্যে, তাই নামটাকে আমি সংযত কারণেই গোপন রাখলাম। তাহলে চলুন শুরু করি। লাবণ্যদি তখন এমএ পড়ছিল, তারপরে কিন্তু এমফিল করে পিএইচডি করেছে। কিন্তু পিএইচডি ওই ইউনিভার্সিটি অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু করেনি, অন্য কোথাও থেকে করেছিল। আমার যে রুমমেট বলবো না, ওই যে পাশের ঘরে দিদি ছিল, ওই দিদি যাদবপুর থেকে পড়েছিল, কিন্তু আগে হয়তো ফ্রেন্ড ছিল, সেই সূত্রে ওখানে এসেছিল, তাই কথা হয়েছিল। দিদি তখন এমএ পড়ছে, তার কিন্তু অনেক কাছের বন্ধুও আছে এবং সেই সময় তারই যে ক্লাসমেট, ছোটোবেলা থেকে নাকি একসাথেই পড়েছে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি সব একসাথেই পড়েছে। তো সেই সূত্রে তার সাথে দিদির খুব ভালো একটা সম্পর্ক হয় এবং ডিসাইড করে তারা যে পরবর্তীকালে নিজের পায়ে দাঁড়িয়ে তারা একে অপরকে বিয়ে করবে। তো এরকম ভালো একটা বন্ধুত্ব ছিল তাদের মধ্যে। সেই সময় কি একটা ছুটি ছিল ইউনিভার্সিটিতে, প্রায় 5-6 দিন ছুটি ছিল। তো তাদের মধ্যে আলোচনা হয় যে, এটা তো সবাই জানতো, কাছের বন্ধু বান্ধবী সবাই জানতো যে এই যে লাবণ্যদি, তার পূর্বপুরুষরা একটা জমিদার ছিল এবং তাদের একটা নিজস্ব জমিদার বাড়িও সেখানে আছে, তারাও সেখানে কিছু ভাগিদার অবশ্যই হবে। তো এটা শোনার পর ওরা আলোচনা করলো যে, জানিস তো আমাদেরও জমিদার বাড়িতে থাকার খুব ইচ্ছা, মনে হয় সেখানে যাবো, একটা অ্যাডভেঞ্চার টাইপের ব্যাপার হবে। এরকম তো বহু শুনেছি যে পুরনো জমিদার বাড়ি, সেই সব জায়গায় নাকি অনেক ভুতুড়ে কাণ্ড ঘটে। তো এরকমই ওরা আলোচনা করছিল। আর সেই সময় লাবণ্যদি বলল, হ্যাঁ যাওয়া যেতেই পারে, আগে বাড়িতে গিয়ে জেনে নিই যে ওখানে থাকতে পারবো কি না আমরা, আর ওখানের অবস্থাটা কেমন আছে। যথারীতি লাবণ্যদি বাড়ি গেল এবং যাওয়ার পরে বাবা মাকে ঘটনাটা জানালো। সেই সময় কিন্তু তার ঠাকুমা দাদু কেউই বেঁচে ছিলেন না। বাবা মাকে বলার পরে বলল, হ্যাঁ যেতে পারিস, না যাওয়ার তো কিছুই নেই, কারণ ওখানে নাকি প্রায় 2-3 জন
মাসে প্রায় 2-3 দিন করে ওখানে আসে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যায়। আর তার জন্য মোটামুটি সবাই একটা টাকা জোগাড় করে ওদের সেই টাকাটা দেয় আর কি। কারণ একটা জমিদার বাড়ি, জঙ্গল তো এমনি চারিপাশে হয়েই আছে, আর বাড়িটা তো তেমন পরিষ্কার করা সম্ভব না। কিন্তু একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে তাহলে এই যে মাসে মাসে বা সময় সময় করে অনেকেই ওখানে যায় এবং চিন্তাভাবনা করে যে বাড়িটার কি হাল করা যায়, সেখানে গিয়ে তো তারা দাঁড়াতেই পর্যন্ত পারবে না। তাই বাড়িটাকে পরিষ্কার করানো হয়। এই যে এত বছর হয়ে গেছে, ওরা কিন্তু ওখানে কি কখনো তেমন থাকেনি, ওখানে গেছে, আরও তো অনেক শরিক আছে এই বাড়ি, তাদের নিয়ে সেখানে গেছে এবং বাড়িটার কি করা যায় সেটা চিন্তা ভাবনা করেছে। কিন্তু একটা কথা বলি মাঝখানে, যেটা লাবণ্যদি বলল, যে যখন ওখানে ওরা গিয়ে সমস্ত কিছু ফাইনাল করেছে বা এটাই হবে এই ডিসিশন নিয়েছে, তখনই কোনো না কোনো কারণে ওই ডিসিশনটা না ব্যর্থ হয়ে গেছে, কোনো মতেই আর ফুলফিল করা যায়নি। ছোটবেলায় একটা কথা লাবণ্যদি অনেকবার শুনেছে, যখন ওই লাবণ্যদির বাবা বলতো যে মা আমরা ওখানে যাব, গিয়ে একটু দেখি বাড়িটার কি হাল করা যায়, লাবণ্যদির মা না একটা কথা বারবার করে বলতো, হ্যাঁ বাবা যাবি যা, কিন্তু রাত কাটাস না। তখন জিজ্ঞেস করতো লাবণ্যর বাবা যে রাত কাটাবো না কেন, সে নয় চলে আসবো, অসুবিধা নেই, কিন্তু যদি এমন কোনো পরিস্থিতি হয় যে আসতে পারলাম না, থেকে যেতে হলো, এর জন্যই তো ওইখানে 2-1 জনকে রাখা হয়েছে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে মোটামুটি। তো আমরা যখন ওখানে যাব, যদি আসতে না পারি থেকে যেতে হবে তো। কিন্তু ওই কথা শুনে না লাবণ্য ঠাকুমা এবং দাদুর মুখে একটা ভয়ের ছাপ দেখা যেত, ওদের মুখটা না অন্ধকার হয়ে যেত। ওরা বারবার করে বলতে চাইতো যে তোরা ওখানে যা, কিন্তু থাকিস না, আর যদিও থাকিস তাহলে নিচের তলা যে কোনো একটা ঘরে থাকিস, উপর তলার দিকে যাস না। কিছু বুঝে পেত না। যখন লাবণ্যদি 11-এ পড়ে তখন কিন্তু তার ঠাকুমা মারা যায়, এবং যখন লাবণ্যদি প্রায় ক্লাস 7-8-এ পড়ে তখন তার দাদু মারা গিয়েছিল। তাই লাবণ্যদি কিন্তু কথাবার্তা একটু হলেও বুঝতো। জিজ্ঞেস করতো ঠাকুমাকে যে ঠাকুমা তুমি এমন ধরনের কথা কেন বলছো, ওখানে কি কোনো ভূত টুট আছে নাকি যে তুমি বাবাকে থাকতে বারণ করো? তো ঠাকুমা তখন কিছু বলতো না, শুধু বলতো যে না না ওসব কিছুই না, পুরনো বাড়িঘর কোথায় সাপকোপ থাকবে, ওর জন্য থাকতে বারণ করি, তেমন কিছু কিন্তু বলতো না। হয়তো এটাই ভাবতো যে আপাততর জন্য ওকে রাত কাটাতে ওখানে বারণ করি, ও তো আর সারা জীবন ওখানে থাকতে যাবে না, তাই আমি মারা যাওয়ার পরেও ও সেখানে থাকতেও যাবে না। আর যদি সেখানে কোনো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনা না বললেও তাদের চলবে। তাই কিন্তু ঠাকুমা অনেক জিনিস জানা সত্ত্বেও তাদের বলে যায়নি। যদি বলে যেত তাহলে হয়তো আজকে এই লাবণ্যদিরা ওখানে যেত না, তার বাবা মা তাকে বারবার করে বারণ করত। হয়তো এটা ওনার বলে যাওয়া উচিত ছিল। তিনি হয়তো ভেবেছিলেন, অর্থাৎ সেই ঠাকুমা দাদু হয়তো ভেবেছিলেন যে ওরা তো ওখানে কোনোদিনও থাকতে পর্যন্ত যাবে না, ওই তো যায় বাড়িঘর একটু কী করবে সেটার চিন্তা ভাবনা করতে। কিন্তু উনি মনে মনে ভাবেন যে ওই বাড়ি তোরা কোনো মতে বিক্রি করতে পারবি না বা ওটার কোনো ব্যবস্থা করতে পারবি না। ওই বাড়ির প্রতি অভিশাপ লেগে আছে, ওটা কোনো মতে বিক্রি করা পসিবল না। হয়তো ইনি এটাই ভাবতেন। যাই হোক, যখন লাবণ্যদি বাড়িতে বলেছিল তখন তাকে জানানো হয়েছিল যে যাবি যা, কিন্তু তার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িটা করে রাখতে বলি, তাহলে তোরা গিয়ে ওখানে থাকতে পারবি। আর এটাও বলেছিল যে তোরা অন্তত গিয়ে থাক, কারণ বাড়িটার তো কোনো ব্যবস্থা করতে পারছি না, তোরা যদি মাঝে মাঝে গিয়ে থাকিস বা আমাদের যে ভাই দাদা এবং আরও আত্মীয় স্বজন আছে তাদের ছেলেমেয়েরাও গিয়ে যদি মাঝে মাঝে থাকে, তাহলে হয়তো একটা ব্যবস্থা করা যায়, যে ভাবি যে না ওখানে গিয়ে তো থাকা হয়। এটা বলার পরে তেমন কেউ কিন্তু, অর্থাৎ লাবণ্যর যে বাবা, লাবণ্যদির যে মা, তারা কিন্তু কোনো সময় কিছু বলেনি যে যেতে হবে না বা কিছু। বাড়ি থেকে তো রাজি হয়ে গেল। তারপর তার বান্ধবীদের সবাইকে জানালো যে আমরা যেতে পারি, তো অমুক দিন আমরা সেখানে যাব। আর তার আগে যে 2-1 জন ওই মাসে মাসে 2-3 দিন এসে পরিষ্কার করে রেখে যায়, তাদের বলা হলো যে তোমরা এরকম কালকে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিও। খাওয়া দাওয়ার কথা বলা হলে ওরা বলল যে রান্নাবান্না তো করতে হবে না, আর কে বা রান্না করতে এখানে আসবে, আমরা 2-3 বেলা না হয় বাইরে কোথাও খেয়ে নেব, একটু দেখবো চারপাশ আর খাওয়া দাওয়া করেই বাড়িতে ঢুকবো, এটাই বলল। তো সেই মতো দুপুরের পরে খাওয়া দাওয়া করে তারা সেখানে বেরিয়ে গেল। ওই রাজবাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9টা মতো বেজে গিয়েছিল। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ওরা ওখানে পৌঁছলো। ইলেকট্রিসিটি অবশ্যই ওই বাড়িতে আছে,
কিন্তু যখন লাবণ্যদিরা ওই বাড়িতে যায় না, তার আগে কিন্তু একটা কথাই বলে দিয়েছিল লাবণ্যদির মা এবং বাবা, যেহেতু যখন আগে লাবণ্যদির বাবা ওখানে যেত আর বারবার করে ওনার ঠাকুমা বলতো যে যদি যাস এবং যদি থাকিস তো নিচের রুমগুলোতেই থাকিস, উপরেগুলোতে থাকিস না। তো এই কথা মাথায় রেখে শুধু একটা কথাই বলে দিয়েছিল যে যাচ্ছিস কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু তোর ঠাকুমা বলতো তাই তোরা কিন্তু নিচের ঘরগুলোতেই থাকিস, উপরেগুলোতে থাকিস না। লাবণ্যদি ওনাদের কথাতে রাজি হয়েছিল, বলছিল ঠিক আছে তোমরা চিন্তা করো না, আমরা নিচের ঘরগুলোতেই থাকবো। আর সেই মতো ওই যে 2-3 জন কাজ করে ওই বাড়িতে, খুব একটা রেগুলারিটি মেনটেন করেন না, কিন্তু মাঝে মাঝে তো আসেন, ওনাদের বললেন যে তোমরা নিচের ঘরগুলো একটু পরিষ্কার করে রেখো। আর যখন তারা ওখানে পৌঁছেছিল, ওখানে কিন্তু দেখেছিল একজন বয়স্ক মানুষ সেখানে দাঁড়িয়ে আছে ওনাদেরকে আহ্বান জানানোর জন্য। তিনি থাকবেন না সেখানে, শুধুমাত্র লাবণ্যদিদের চাবিটা দেবেন এবং ঘরগুলো দেখিয়ে দিয়ে তিনি চলে যাবেন। তো ওই লাবণ্যদিরা ওখানে পৌঁছানোর পর চাবিটা দিল এবং ঘরগুলো দেখানোর পরে উনি যেন মনে হচ্ছে পালাতে পারলে বাঁচে। এর আগে কিন্তু যখন কাজ করতে এসেছে মনে হয় না তিনি কখনো রাত্রেবেলায় এসেছেন। আর শুধুমাত্র ওই যে কাকুটা, বয়স্ক করে যে কাকুটা, ওই কাকুটার হাতেই কিন্তু চাবি দেওয়া হতো, কারণ সবাইকে তো আর বিশ্বাস করা যায় না, সবাইকে আর বিশ্বস্ত হয়, তো সেই কারণে ওনার কাছে চাবি দেওয়া হতো। তাই বলে কিন্তু সমস্ত ঘরের চাবি ওনার কাছে থাকতো না, সমস্ত ঘরে আটকানো থাকতো। যে ঘরে তেমন কিছু জিনিসপত্র নেই, আর কী বা জিনিসপত্র থাকবে, তেমন কিছু মূল্যবান জিনিসপত্র নেই। ওই খাট রয়েছে, আলমারি, আয়না, ড্রেসিং টেবিল, যেরকম আগেকার দিনের মতো হয় সেরকমই রয়েছে। তেমন কিছু কিন্তু ওই ঘরের মধ্যে নেই যে যেগুলো চুরি হয়ে গেলে খুব একটা ক্ষতি হয়ে যাবে বা এরকম কিছু। তবুও কিছু তো জিনিস রয়েছে যে কারণে সমস্ত ঘরের চাবি তার কাছে নেই। নিচের ঘরগুলোর চাবি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, তাই সেই চাবিগুলো রয়েছে। আর প্রত্যেকটা ঘর তো পরিষ্কার করা সম্ভব নয়, তাই তারা উপরে যায়, কিন্তু ওই যে বারান্দাটুকু ঝাড় দিয়ে আবার চলে আসে। কিন্তু যখন লাবণ্যদিরা ওইখানে গিয়ে ওই বয়স্ক কাকুর কাছ থেকে চাবিটা নিল, তারপরে মনে হলো যেন উনি তড়িঘড়ি করে ওখান থেকে পালাতে পারলে বাঁচেন। ওনার হাবভাব দেখে লাবণ্যদিরা মুখ চাওয়াচাই করছিল যে কী ব্যাপার, দুটো কথা বললো না, চলে যাওয়ার জন্য ব্যস্ত হলো। তো একজন বলল হয়তো রাত হয়ে গেছে, রাতে হয়তো কাজ টাজ করে না, বাড়ির লোক চিন্তা করছে, শুধুমাত্র আমরা আসবো বলে হয়তো এতটা সময় ওয়েট করছিল, তাই এখানে ছিল, আমরা আসার পরে হয়তো তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, অত সব ভাবিস না। যথারীতি তারা নিজের নিজের রুমে চলে গেল। লাবণ্যদি বলল যারা 2টো রুমই নিয়েছিল, প্রায় নাকি 4টে রুমের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গিয়েছিল ওই বয়স্ক কাকুটা, কিন্তু ওরা 2টো রুমই ব্যবহার করলো। একটা রুমে 3টে মেয়ে শুয়েছিল, যেহেতু বড় বড় খাট তো তাই শুতে তেমন প্রবলেম হয়নি। আর একটা রুমে 3 জন ছেলে শুয়েছিল। শুধুমাত্র কিন্তু ওখানে লাবণ্যদি এবং লাবণ্যদির যে ফ্রেন্ড বলবো না, খুবই কাছের একটা সম্পর্ক, পরবর্তীকালে তারা বিয়েও করবে, বিয়ে কিন্তু অলরেডি হয়ে গেছে লাবণ্যদি, তার সাথেই হয়েছে, আমি তখনকার কথা বলছি আর কি। আর বাকি যে 2 জন মেয়ে ছিল এবং 2 জন ছেলে ছিল ওরা কিন্তু কাপল না, ফ্রেন্ডই, ওরা সবাই মিলে একসাথে আর কি ফ্রেন্ড। তো সেইভাবেই ওরা ওখানে গেছে। এইবার যাওয়ার পরে কি আর ঘুমানো যায়? তাদের তো অনেক প্ল্যান রয়েছে যে এখানে এসেছে শুধু ঘুমাতে নাকি, একটু গল্পগুজব করব। ওরা সেই মতো একটা রুমের মধ্যে গিয়ে সবাই, ছেলে মেয়ে যারা ছিল তারা সবাই মিলে গল্প করছিল। তেমন কিন্তু ওদের কিচ্ছুই মনে হয়নি, কিচ্ছু না যে কোনো ভৌতিক কোনো কাণ্ড ঘটছে, আওয়াজ হচ্ছে, এরকম কিন্তু কিচ্ছুই মনে হয়নি। ওরাই বরঞ্চ ইচ্ছা করে করে হাসাহাসি করছিল যে এই তোর পেছনে কে রে, এরকম বলে না, আমরা তো কোথাও গেলে এরকম একটু ভয় টয় দেখাই বন্ধু বান্ধবদের, তো এরকম দেখানো হচ্ছিল। একজন এরকম ইচ্ছা করে করে দেখছিল যে কোথায় দেখি তো কোথাও কিছু নেই, ওকে মারছিল যে চুপ কর তো, একটা জায়গায় এসেছিস শুধু ভুলভাল বকছিস, সত্যি সত্যি যখন আসবে না তখন বুঝবি। তো এরকম কিন্তু কথাবার্তা ওদের মধ্যে চলছে। তারপর ওরা একটা নির্দিষ্ট সময় পরে নিজের নিজের রুমে শুতে চলে গেল। নিজের রুমে বলতে ছেলেরা চলে গেছে পাশের রুমে, আর ওই 3টে মেয়ে লাবণ্যদি সহ ওই পাশের রুমে শুয়েছে। শুধুমাত্র রাত্রেবেলায় লাবণ্যদিরা টের পেয়েছে যে উপরে যে ঘরটা রয়েছে, উপরে কিন্তু আরও অনেকগুলো ঘর রয়েছে, কিন্তু লাবণ্যদিরা যে রুমের মধ্যে ছিল তার উপরেও তো একটা রুম রয়েছে। সেই রুমের মধ্যে রাত্রেবেলা ওরা 3 জনই টের পেয়েছে যে এরকম নুপুর পরে আওয়াজ, দাপাদাপির আওয়াজ, কেউ দৌড়ে দৌড়ে যাচ্ছে, একটা আওয়াজ হচ্ছে, এরকম তো আওয়াজ ওরা পেয়েছে। তো সঙ্গে সঙ্গে ওদের সবারই ঘুম ভেঙে গেছে, কারণ আওয়াজটা এতটা জোরালো ছিল।
যখন ওদের ঘুম ভেঙে গেছে, যখন ওরা উঠে বসেছে, তখন দেখলো যে না, ভুল ভেবেছিল, তেমন কোনো আওয়াজ কিন্তু ওদের হয়নি। আর সঙ্গে সঙ্গে উঠেই কিন্তু লাইটটা জ্বালিয়ে দিয়েছিল। আর লাইট তো এখনকার মতো নয়, ঝাড়বাতি টাইপের ছিল আর কি, ওরকম জ্বালিয়ে দিয়েছিল। তো দেখছে না তেমন কোনো আওয়াজ নেই, তো ভাবলো হয়তো হতেও পারে ইঁদুর বা কোনো কিছু হয়তো থাকতে পারে, তারই আওয়াজ হয়তো। তো ওরা আর কিছু না ভেবে আবার শুয়ে পড়েছিল। যথারীতি ঘুম থেকে উঠলো সকালবেলায়। ওঠার পরে ওই মেয়েগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বলেও দিয়েছে, লাবণ্যদি বলেছে, জানিস তো রাত্রেবেলা এরকম শব্দ পেয়েছিলাম। তো ওরা আর কি করে বলছে, দেখ সে চন্দ্রমুখীর মতো নাকি নাচ করছে নুপুর পরে, এরকম তো কথাবার্তা হয়, আমাদের মধ্যেও তো হয়, তো সেরকমই কথাবার্তা কিন্তু হচ্ছে। তখন ওরা বললো, কেন তোরা টের পাসনি? বলছে না, আমরা তো টের পাইনি, আমরা তো শোয়ার সাথে সাথেই পুরো ঘুমিয়ে পড়েছি, আমরা কোনো আওয়াজ টাওয়াজ পাইনি। তো সেই মতো ওরা আর কোনো কথা বলেনি। যথারীতি সবাই একটু ফ্রেশ হয়ে তারপরে পাশে দোকান টোকান ছিল, সেখানে ওরা একটু চাটা খেতে গিয়েছিল, ব্রেকফাস্ট করতে গিয়েছিল। আর মনে করলো যে আজকে একটু ঘুরে টুরে দেখবে চারিপাশটা। তো সেই মতো ওরা বেরিয়েছিল, সারাটা দিন ওরা ঘুরেছে, ঠিক আছে। ঘোরার পরে লাঞ্চ টাঞ্চ করার পরে ওরা বিকেলের দিকে আবার সেখানে ফিরে এসেছে, রাত্রের খাবার নিয়েই কিন্তু ফিরে এসেছে। ওরা বললো যে রাত্রে আর কোথাও যাবে না, রাত্রে এখানে একটু মজা করবে, বন্ধুবান্ধব আড্ডা দেবে, কতদিন একসাথে হয় না। পড়ার প্রচুর চাপ থাকে, কারণ তারা সত্যিই পড়াশোনায় খুব ভালো ছিল, এটা আমি বলছি আর কি, যেহেতু পিএইচডি করেছে, এতটা দূর পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট না করলে এরকম পিএইচডিতে চান্স পাওয়া সত্যি খুব মুশকিল। আর যেহেতু দিদি কিন্তু জেআরএফ পেয়েছিল, আর জেআরএফ পাওয়া সত্যি চারটেখানি কথা নয়, তো সেইভাবেই বললাম। তো সেইখানে এসে রাত্রে ওরা খাবার টাবার নিয়ে ঢুকে ওরা মনে করলো আজকে একটু আড্ডা দেবে। তো ঢুকতে ঢুকতে ওদের প্রায় সন্ধ্যা হব এরকম হয়ে গেছে। যথারীতি ঘরে প্রবেশ করলো, নিচের রুমেই প্রবেশ করলো, একটু ফ্রেশ হলো। তারপরে কি মনে করে লাবণ্যদি বলল যে চল তো উপরের ঘরগুলোতে ঘুরে আসি একটু, এখানে আসলাম শুধুমাত্র রাত্রে এটুকু সময় একটু থেকেছি, আবার সকালবেলায় বেরিয়ে গেছি, আর তো ঘোরাই হয়নি কোথাও। তখন নাকি লাবণ্যদি বলল যে যেহেতু প্রথমে বলে দিয়েছিল, আর যখন পারমিশন লাস্ট নিতে গিয়েছিল বা কথাবার্তা হচ্ছিল বাড়িতে, সেই সময় কিন্তু ওই লাবণ্যদির আরেকটা ফ্রেন্ডও ওখানে ছিল, ওখানে গেছিল আর কি, ওই বাড়িতে গিয়েছিল। আর তখন কথাটা বলেছিল যে তোরা কিন্তু উপরের রুমে থাকতে যাস না, নিচের রুমেই থাকিস। তখন সেই দিদিটাই আবার বলল যে না রে, এখানে রয়েছি, থাক না, কি বা দেখবো তেমন। ওই তো কাকু কাকিমণি তো বললো যে উপরে যাবি না, উপরে যাওয়াটা বারণ। বলছে বারণ কোথায় বললো? লাবণ্যদি বলছে যে বারণ কোথায় করলো, শুধু তো বলেছি উপরের রুমে রাত কাটাবি না, দেখতে ক্ষতি কি, এখন তো দিনের বেলা, তেমন তো কোনো সমস্যা নেই। তখন সেই মতো ওদের এত বড় সাহস, বিশেষ করে লাবণ্যদি বলল যে কি মনে হচ্ছিল বারবার না উপরে টানছিল, মনে হচ্ছে যাই না, কি এমন হবে ভাই, এতজন মানুষ রয়েছি, 6 জন মানুষ রয়েছি, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে উপরে যাব, টর্চ লাইটও সাথে করে এনেছে কয়েকজন, তো সেই নিয়ে উপরে যাব, দেখে আসবো, কারণ এখানে এসেছি একটু দেখবো না। আরেকটা কথা, ওরা কিন্তু কালকে ওদের ফেরার কথা, কালকে সকালবেলা এখান থেকে রওনা দিয়ে দেবে, থাকবে না, কারণ এখানে একটা দিনই দেখেছে, আর দেখার মতো ওদের কিছু মনে হচ্ছে না, তো ভাবলো আজকে রাতটা এখানে থেকে তারপরে কালকে সকালে রওনা দিয়ে দেব। তো সেই মতো ওরা বলল যেহেতু কালকে চলেই যাচ্ছি, তাহলে আজকে একটু গিয়ে দেখেই আসি। তারপর সেই মতো সবাইকে রাজি করিয়ে ওরা 6 জন মিলে চললো উপরে। একটু ভয় ভয়ও কিন্তু করছে প্রত্যেকেরই। লাবণ্যদি বলল যে আমার কিন্তু ভয় করছিল না, বিশ্বাস করে একটা সাহস মনের মধ্যে থাকছিল। আর লাবণ্যদি বলছিল, এটা আগেও বলেছে যে বরাবরই লাবণ্যদি না খুব সাহসী, এইসব ভূত প্রেত এগুলো একদমই বিশ্বাস করে না, কখনোই বিশ্বাস করে না। কিন্তু বাকি যে মেয়েটা ছিল, দিদিটা ছিল, যে দিদিটা ওই যে গিয়েছিল লাবণ্যদির বাড়ি, শুনেছিল যে বাবা মা বারণ করেছে উপরে যাবি না কথাটা বলেছিল না, বলেছিল যে উপরে গিয়ে থাকবি না, সেই দিদিটা না খুব একটু ভয়কুড়ো মানুষ, একটু ভয় পায়। আর ছেলেদের মধ্যে ভয় আছে কিনা লাবণ্যদি বললো আমি জানি না, ওদের মধ্যে ভয় ছিল কি সাহস ছিল, আমি বারবার করে জোর করছিলাম, সেই মতোই ওরা গিয়েছিল। যথারীতি আস্তে আস্তে উপরে গেল। উপরে প্রায় অনেকগুলো রুম, উপরে গিয়ে এরকম দেখছে, আর দেখছে প্রত্যেকটা রুমে তালা দেওয়া, প্রত্যেকটা রুমে তালা দেওয়া, কোনো রুম খোলা নেই। ওদের খুব ভালো লাগছে যে এত সুন্দর এরকম জায়গা। তো সেই দেখতে দেখতে ওরা এরকম প্রত্যেকটা রুমের পাশ দিয়ে যাচ্ছিল, আর প্রত্যেকটা রুমের দরজা না আলাদা, খুব সুন্দর কারুকার্য করা, কিন্তু একই রকম গঠনের না, প্রত্যেকটা রুমের দরজার আলাদা বৈশিষ্ট্য আছে। দুই পাশে দুটো সিংহর মতো দেওয়া আছে, কোনো জায়গায় অন্য কোনো চিত্র দেওয়া আছে, এরকম কিন্তু ছিল, আলাদা একটা মাধুর্য আছে, প্রত্যেকটার বৈশিষ্ট্য আছে আলাদা। ওরা এরকম প্রত্যেকটা ঘর দেখতে দেখতে যাচ্ছে। তো হঠাৎ করে একটা ঘরের সামনে দাঁড়িয়ে পড়লো।
উপরে কিন্তু লাইট নেই, উপরে লাইট জ্বলছে না। ট্রাই করেছিল ওরা, কিন্তু না, উপরে লাইটটা ঠিকমতো জ্বলছে না। হয়তো এই কারণে যে উপরে ঠিকমতো তেমন কেউ আসে না, শুধু ঝাঁট দিয়ে চলে যায়, আর লাইটটাকে হয়তো কেউ এখনো পর্যন্ত দেখেনি। আর যেহেতু নিচে ওরা সবসময় কাজকর্ম অনেক সময় করে, তাই লাইটটাকে কিন্তু জ্বালায় আর কি, তাই লাইটটা ঠিক আছে। ওরা দেখলো যে একটা রুমের তালা দেওয়া না, মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ, এরকম মনে হচ্ছে। নাও বন্ধ হতে পারে, কিন্তু মনে হচ্ছে ভেতর থেকে হয়তো বন্ধ বা টেনে দেওয়া রয়েছে, এটাই কিন্তু ওদের মনে হচ্ছিল। তো ওরা বলা বলি করছে যে এই রুমটায় তালা কেন দেওয়া না, প্রত্যেক রুমে তালা দেওয়া, এই রুমটা তালা দেওয়া না। হঠাৎ করে ওদের মনে পড়লো যে নিচে যে রুমটায় ওরা শুয়েছে, বিশেষ করে লাবণ্যদি এবং তার দুটো বান্ধবী যেখানে শুয়েছিল, যে রুমটায় আছে তার উপরেই কিন্তু এই রুমটা। ওদের না কেমন একটা লাগলো। আচ্ছা শোন না, এরকম বলছে যে শোন না, এরকম রাত্রে আমরা শুনেছিলাম এই রুম থেকে নুপুর পড়ার আওয়াজ, তাহলে কি কোনো ভয়ের কিছু আছে? এই কথাটা বলার পর ওদের না সবারই একটু ভয় ভয় লাগছিল। সবারই ভয় লাগে না, হঠাৎ করে একটু কথা বলছে, যে ভয়ের কথা বলছে এরকম একটা পরিবেশে এসে। আর প্রত্যেক ঘরের তালা দেওয়া, শুধুমাত্র ওই রুমটারই তালা দেওয়া না, এটা কি করে সম্ভব? তো হতে পারে কোনো কারণবশত তালা দেওয়া নেই বা কিছু হবে। কি মনে করে লাবণ্যদি কারোর কোনো কথা না শুনে বা কিছুই না বলে দরজাটা এরকম ঠেলা দিল, মানে দেখতে চাইলো যে দরজাটা খোলা আছে না ভেতর থেকে বন্ধ আছে, কি সমস্যা দরজাটার। যখনই দরজাটা জোরে ঠেলা দিল লাবণ্যদি, দরজাটা পুরো খুলে গেল, পুরো খুলে গেছে। আর সেই সময় কিন্তু সবাই পুরো কেঁপে উঠেছিল ভয় পেয়ে, যেহেতু ওই সময় একটা ভয়ের পরিবেশ, ওরা এরকম ধরনের কথাবার্তা বলছে, ভয় পাচ্ছে, ওখান থেকে চলে আসবে এটাই ভাবছে। আর সেই মুহূর্তেই হঠাৎ করে দরজাটা ধাক্কা দিল, দরজা খুলে গেল। একটা ভয় পাওয়ার মতো পরিবেশ না? তো সেই সময় ওই লাবণ্যদির যে বয়ফ্রেন্ড সে আর কি বলল যে দরজাটা এরকম খুলে দিলি, তুই করে কথা বলতো, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে এখান থেকে চল, কোনো কিছু ভালো লাগছে না। কিন্তু লাবণ্যদি বলছে ভয়ের কি আছে, হয়তো দরজাটা খোলাই ছিল, তেমন কোনো সমস্যা নেই, চল না ভেতরে গিয়ে দেখি। প্রথমে অনেকেই রাজি কিন্তু হয়নি, অনেকেই রাজি, প্রায় 2-3 জন বলছে না না যাওয়া যাবে না, আবার বাকিরা বলছে আরে গিয়ে দেখি না কি আছে, কোনো ঘর তো দেখতেই পেলাম না, ওই তো নিচের ঘরে আছি, খাট আলমারি ড্রেসিং টেবিল এগুলো ছাড়া তেমন তো কিছুই নেই, তাহলে একটু দেখি, জমিদার বাড়ি বলে কথা, এখানে এসছি কি করতে, রাত্রেবেলা শুতে একটু গল্প করতে, আর কি কোনো কিছু করতে আসিনি, একটু দেখি না, হতেও পারে যে উপরের ঘরগুলোতে আসতে বারণ করেছে, উপরে ঘরগুলোতে কোনো মূল্যবান কিছু থাকলেও তো থাকতে পারে। তো এটা ভেবেই সবার কথা শুনে সবাই ওই ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে কিন্তু একটা খাট রয়েছে, একটা আলমারি রয়েছে, আর তেমন কিন্তু কিছু ছিল না। ঘরটা পুরো ফাঁকা, কিন্তু ওই জমিদার আমলের রাজবাড়ি যেরকম ঘর হয় সেরকমই কিন্তু ঘর। আর শুধুমাত্র ওই রুমের পাশে কিন্তু একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। অ্যাটাচ বাথরুম থাকবে ওরা কিন্তু ভাবতেই পারেনি যে জমিদার বাড়িতে কোনো রুমে যে অ্যাটাচ বাথরুম আছে, কারণ নিচে যে রুমগুলো আছে সেখানে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই। নিচে প্রায় 2টো বাথরুম, উপরে হয়তো 1-2টো বাথরুম আছে, হয়তো সবাই ব্যবহার করবে, কিন্তু অ্যাটাচ বাথরুম আছে এটা কখনো শোনেনি। রুমের ভেতরে গিয়ে দেখলো একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, ওদের এত ভালো লাগলো দেখে, আর ওরা বলা বলি করলো নিশ্চয়ই রুমটা কোনো ভালো একজন কারোর ছিল, হয়তো বড় ভাই বা কারোর থাকতে পারে যখন এই বাড়িটা করা হয়েছে, আর তার হয়তো অনেক পাওয়ার ছিল, তাই তার রুমটার মধ্যে অ্যাটাচ বাথরুম করা হয়েছে। তো এটাই কিন্তু ওরা আলোচনা করছিল। আর সেই মুহূর্তে অ্যাটাচ বাথরুম দেখবেন এটা কি করে হয়, ঘরের মধ্যে যখন প্রবেশ করেইছে তখন তো বাথরুমে ওরা যাবেই, যে বাথরুমটা কেমন ছিল ওটা দেখতে হবে না। ওরা তখন ওই 3টে মেয়ে বিশেষ করে ওই ঘর বাথরুমের মধ্যে প্রবেশ করলো, আর বাকি 3টে ছেলে ওরা ঘরের মধ্যে দেখতে লাগলো কোথায় কি আছে। আলমারিতে একটু দেখলো, আলমারি তালা দেওয়া ছিল, আলমারির মধ্যে দেখলো অনেক বই টই রয়েছে, খুব সুন্দর পুরনো দিনের বই টই রয়েছে ওখানে। 3টে মেয়ে ওই বাথরুমের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করে দেখলো বাথরুমটা খুবই নোংরা রয়েছে, আর বড় একটা সাবেকি আয়না সেই বাথরুমের মধ্যে রয়েছে, সাবেকি আয়না। এত সময় কিন্তু ওরা কিছুই অনুভব করতে পারেনি, ওই যে রাত্রে ওই ঘটনা কিছুই না, হালকা একটু আওয়াজ হয়েছিল, তাছাড়া কিন্তু ওদের সাথে তেমন কিছুই ঘটেনি, কিছুই না। কিন্তু এই প্রথম লাবণ্যদি ওই বাথরুমে পা রাখলো, আর যখনই লাবণ্যদি ওই আয়নার দিকে তাকালো তখন লাবণ্যদি দেখতে পেল একটা বাজে মুখ, সেকেন্ডের জন্য পরে আবার পরিবর্তিত হয়ে গিয়েছিল। হঠাৎ করে মনে হলো যে
কি যেন দেখলো, নিজেকে দেখতে পাইনি। পুরো মনে হচ্ছিল একটা বাজে মুখ, চোখ টোক পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা বাজে। মানে লাবণ্যদি বলল যে আমি যেহেতু ওটা 1 সেকেন্ডের মতো দেখেছিলাম হয়তো, তাই আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু খুবই বাজে মুখটা ছিল। কিন্তু পরক্ষণে আবার নিজেকেই দেখতে পেয়েছিলাম আমি। হঠাৎ করে গাটা না এরকম শিউরে উঠেছিল, গাটা কেমন কেঁপে উঠেছিল। কারণ এর আগ পর্যন্ত কিন্তু আমি এক ফোঁটাও ভয় পাইনি, একটুও না। সবাই ভয় পেলেও আমি মাত্র একজন যে সাহস দেখিয়েছিলাম, আর আমি সেই মানুষটা ওই 1 সেকেন্ডের মধ্যে পুরো ভয় পেয়ে গেলাম। তখন ওকে দেখে বাকি দুজন বলছে, কি রে তুই এরকম করছিস কেন? তখন লাবণ্যদি আবার একটু ধাতস্থ হয়ে বলছে, না না তেমন কিছুই না। বলেনি কিন্তু যে এটা দেখতে পেয়েছি, কিছুই বলেনি, ঠিক আছে। আর বাকি দুজনকে বলছে চল চল চল, দেখতে হবে না। তখন ওই বাকি দুজন চলে না গিয়ে বলছে, দেখ তো কি সুন্দর আয়নাটা, জমিদার বাড়ির আয়না হয়তো এরকমই হয় রে, এত সুন্দর আয়না তো কখনো দেখিনি, কি সুন্দর আয়নাটা। ওরা ওই কথা বলে ওই রাত্রেবেলায় ওই আয়নাটার দিকে তাকিয়েছিল, আর আয়নাটাকে একটু মুখ টুক চুল টুল ঠিক করা বলে এরকম করে দেখছিল, কত সুন্দর। ওটা দেখার পরে কিন্তু ওরা 3 জনেই বাথরুম থেকে ঘরের মধ্যে ঢুকে পড়েছিল, ওই ঘরটার মধ্যে যেখানে অ্যাটাচ বাথরুমটা ছিল আর কি। তো দেখলো যে বাকি 3 জন এরকম ঘুরে ঘুরে দেখছে ঘরটাকে। তখন লাবণ্যদি বলছে, চল চল, আর থাকতে হবে না, চল। তখন বাকিরা জিজ্ঞেস করছে, কি রে তো দেখা হয়ে গেল, তুই তো দেখতে চাইছিলি, তুই থাকতে চাইছিলি, এখন তাড়াতাড়ি বলছি চলে যেতে। বলছে, না না চল রে, আর দেখতে হবে না, চল, দেখা হয়ে গেছে। লাবণ্যদি আমাকে বলল যে বিশ্বাস কর, তখন মনে হচ্ছিল যে অন্য একটা কীরকম মনে হচ্ছে, যেখানে থাকলে হয়তো ভালো কিছু হবে না, খারাপ কিছুই হবে, এবং যেটা ভাবনার বাইরে। লাবণ্যদি সেটা বলে ওদের তাড়াতাড়ি করে ঘর থেকে বের করে এনে দরজাটা পুরো লাগিয়ে দিয়ে নিচে চলে আসলো। মনে হলো যে দৌড়াচ্ছে লাবণ্যদি, আর তার সাথে সাথে সবাই এরকম করে আগে আগে হাঁটছে। মেয়েরাও ভয় পেয়ে গেছে, বাকি 2টো মেয়ে। আর বাকি যারা ছিল ওরাও ভাবছে যে কি এমন হলো, কি হয়েছে বাথরুমের ভেতর ঢুকে যে লাবণ্য আর এক মুহূর্ত দাঁড়ালো না। ওই ঘরের পরে তো আরও প্রায় ঘর ছিল, সেই ঘর তো দেখার কথা ছিল, সেই ঘরও দেখলো না, সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসলো। কি এমন ঘটলো? নিচে এসেছে, আসার পরে না লাবণ্যদি হাঁপাচ্ছে। ওখানে গিয়ে কিন্তু কাউকে বুঝতে দেয়নি, উপরে কিন্তু ভয় পেয়েছিল লাবণ্যদি, কিচ্ছু বুঝতে দেয়নি কাউকে। আর নিচে এসে খাটে বসে হাঁপাচ্ছে। ওকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে রে, কিছু দেখেছিস? লাবণ্যদিকে দিদির যে এখনকার হাজব্যান্ড, তখনকার ফ্রেন্ড, সে জিজ্ঞেস করেছিল। তখন দিদি বলল যে জানিস তো, এরকম মনে হলো যখন হঠাৎ করে আয়নার দিকে দেখলাম না, মনে হলো কেমন একটা মুখ, মানে খুব বাজে একটা মুখ, কেমন যেন কাটা ছেঁড়া, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে, পরে আবার চেঞ্জ হয়ে গেল। কি হলো বুঝলাম না। এইবার লাবণ্যকে না সবাই বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? লাবণ্যদি বলল যে যেহেতু আমি ভয় পাই না, আর অযথা কাউকে ভয় পেতেও দিই না, আর কোনো কিছু নিয়ে প্যানিকও করি না, আমার মতো মেয়ে যে কথাটা বলেছে ওরা সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছে। আর বাকি যারা ছিল ওরা না ভয় পাচ্ছে। লাবণ্যদি বলল হয়তো বলাটা ঠিক হয়নি, আমার না বললেও হয়তো ভালো হতো, না হলে ভয়টা এত চেপে বসতো না কারোর মনের মধ্যে। তখন ওই দাদাটা বলল, যার সাথে বিয়ে হয়েছে লাবণ্যদির, যে আর কোনো কথা বলে লাভ নেই, ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে, একটা কাজ কর, শুয়ে পড়, রাতটুকু কোনো মতে কাটাই, সকালবেলা এখান থেকে চলে যাবো, এইসব নিয়ে আলোচনা আর করিস না। যখন ওরা উপরে গিয়েছিল তখন কিন্তু বেশি একটা বেজেছিল না, ওই 6টা 6:30 মতো বাজে। ওরা আসলো, দেখলো ঘুরতে প্রায় 8:30 বেজে গেছে। কিন্তু ওদের মনে হলো ওরা এত সময় উপরে ছিল না, কত সময় বা ছিল, কতটা দূরে ওরা গিয়েছিল, কিন্তু তার মধ্যে প্রায় 2 ঘন্টা কেটে গেল। ওরা না ভাবতে পারছে যে কত সময় ওখানে থাকলাম। মনে হলো তো এই গেলাম, এই চলে আসলাম। ওরা আর কিছু না ভেবে ওরা খাওয়া দাওয়া করে আবার ওই যে ছেলেরা, দাদারা চলে গেল পাশের রুমে, আর এই লাবণ্যদি তার 2টো ফ্রেন্ড এই রুমের মধ্যে থাকলো, শোয়ার তোড়জোড় করছে আর কি, শুয়ে পড়বে। শুয়ে পড়েছেও। রাত্রেবেলায় কত সময় পরে যারা জানে না, রাত্রেবেলা তাদের মধ্যে ওই 3 জনের মধ্যে একটা ফ্রেন্ড পুরো কাঁপছে আর গোঙাচ্ছে। প্রথমে কিছু বুঝতে পারে লাবণ্যদিরা, পরে হঠাৎ করে টের পাওয়ার পরে দেখলো যে না, কেউ যেন গোঙাচ্ছে। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালানোর পরে দেখলো যে ওদের মধ্যে একটা বান্ধবী চোখ নাক মুখটা পুরো মানে কুকড়ে দিয়ে মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না, আর শরীরটা মনে হচ্ছে উপরে উঠে যাবে, এরকম মনে হচ্ছে, এরকম কষ্ট পাচ্ছে। লাবণ্যদি এবং আরও একটা ফ্রেন্ড বারবার করে তাকে ঝাঁকাচ্ছে, কিন্তু কোনো মতেই সে নিজের জায়গায় আসতে পারছে না, স্থির হতে পারছে না। তারপরে অনেকবার ঝাঁকানোর পরে, অনেকবার ডাকার পরে সে স্বাভাবিক হয় এবং পুরো মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছে। আবার তাকে ডাকলো, তার ঘুমটা ভেঙে গেছে, সে উঠে বলছে
জানিস তো স্বপ্নের মধ্যে, স্বপ্নই দেখছিলাম, কিন্তু স্বপ্নের মধ্যে বোবাই ধরে নাকি এটা বলে না, পুরো ওরকম মনে হলো যে আমার মুখ চোখ কেউ যেন মানে পুরো গলা টলা টিপে ধরেছে, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, পুরো এরকমই মনে হচ্ছিল আমার, কিন্তু স্বপ্নের মধ্যেই এটা হচ্ছিল। তখন লাবণ্যদি জিজ্ঞেস করেছিল যে তোর কি এরকম কোনো সমস্যা আছে? বলছে না তো, আমার আজও পর্যন্ত এরকম কোনো সমস্যা হয়নি, এই প্রথম আমার এরকম হলো। বলছে হয়তো ভয় টয় পেয়েছি সেই কারণে হতে পারে। ঠিক আছে, চোখে মুখে একটু জল দিয়ে এসে শুয়ে পড়। বলছে আমি একা যেতে পারবো না, আমার সঙ্গে তোরা কেউ যাবি? তো বাকি দুজনেই এরকম উঠে বাথরুমে গেছে। বাথরুমে এরকম আয়না রয়েছে, প্রত্যেক বাথরুমে কিন্তু আয়না ওরকম রয়েছে, কিন্তু ওই উপরের ঘরের মতো অত সুন্দর আয়না নয়, সেটাও সুন্দর সুন্দর কারুকার্য করা, কিন্তু অত ভালো আয়না নয় উপরের ঘরের মতো। ও বাথরুমের মধ্যে প্রবেশ করেছে, বাকি দুজন বাইরে আছে। হঠাৎ করে সেই মেয়েটা পুরো চিৎকার করে উঠেছে, বলছে কি হয়েছে? ওই দিদি কিন্তু দরজায় লাগিয়েছিল না, দরজাটা একটু ভেজিয়েই বাথরুমে গিয়েছিল আর কি। তো সঙ্গে সঙ্গে বাকি দুজন, লাবণ্যদি এবং সেই মেয়েটা, আরেকটা যে মেয়েটা ছিল, তারা দুজনেই বাথরুমের মধ্যে গিয়ে দেখে হাঁপাচ্ছে ওই দিদি, মানে ভয়ের কারণে চোখ টোক পুরো মনে হচ্ছে বাইরে বেরিয়ে আসবে, কোনো কথা সে বলতে পারছে না। সেই মুহূর্তে তাকে ধরে ধরে ওই ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়। এগুলো কিন্তু ওই ছেলেরা কিছুই জানে না, ওদের কিন্তু ডাকাই হয়নি। এই ঘরের মধ্যে গিয়ে দরজা দেওয়ার পরে বলছে জানিস তো এরকম মুখ ধুতে গেছি, আর মনে হচ্ছে তুই যেরকম বলছিলি না কিরকম বাজে মুখ দেখেছিস, আমি সেরকম মুখ দেখতে পেয়েছি নিচের ওই আয়নায়, কিন্তু 1 সেকেন্ডের মতো না, মনে হচ্ছে আমার মুখটাই আমি দেখতে পাচ্ছি, কিন্তু মুখটা খুবই বিকৃত, এরকমই মনে হচ্ছিল আমার। যখনই চেঁচিয়েছি তারপর আবার ঠিক হয়ে গেছে, তারপর আমি আমাকেই দেখতে পাচ্ছিলাম। এইবার লাবণ্যদি ভয় পেয়ে গেছে যে যা হচ্ছে সেটা হওয়ার কথা নয়, খুবই বাজে একটা ঘটনা, এখানে কিছু একটা আছে, বিশেষ করে উপরের ঘরে। কালকে রাত্রে তো তেমন কিছু হয়নি, শুধু উপরের ঘরে এরকম আওয়াজই পেয়েছিলাম, আর তো তেমন কিছুই হয়নি, কার কাছে শুনবো এই ঘটনা? তখন লাবণ্যদি ভাবছে এখন যদি আমি নিজেই ভয় পাই তাহলে তো এরাও ভয় পেয়ে যাবে, আর এরা আমার দায়িত্বেই এসেছে, আমারই এটা পূর্বপুরুষদের বাড়ি, এখন যদি এদের কোনো বাজে ঘটনা ঘটে যায় তখন তো আমি কাউকে কোনো জবাব দিতে পারবো না। তো দিদি না সাহস দেখিয়ে বললো যারে না রে তেমন কিছু না, আমরা হয়তো ভয় পেয়েছি, আমিও হয়তো উপরে গিয়ে এরকম ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল কিছু একটা দেখেছি, নিজের মতো কল্পনা করে নিয়েছি বুঝলি, এর জন্য এরকম দেখেছি, তুই ভয় পাস না, শুয়ে পড়, আমরা জেগে আছি, আর বাকি একজন করে তুইও শুয়ে পড়তে পারিস, আমি জেগে আছি, কোনো সমস্যা নেই। তো বাকি দুজন লাবণ্যদির কথা শুনে ওরাও শুয়ে পড়ল। লাবণ্যদি একা বসে রয়েছে, ঘরের কিন্তু আলোটা জ্বালানো রয়েছে আর বন্ধ করেনি। তো সেই মুহূর্তে লাবণ্যদি প্রায় আধ ঘন্টা মতো হয়তো কেটে গেছে, ওরা কিন্তু পুরো ঘুমিয়ে পড়েছে, দেখলে বোঝা যাচ্ছে ওরা ঘুমিয়ে পড়েছে। লাবণ্যদি শুনতে পাচ্ছে লাবণ্যদির নাম ধরে কেউ যেন বাইরে থেকে ডাকছে, লাবণ্যদির যে আসল নাম সেই নাম ধরে বারবার করে ডাকছে, আর কিন্তু কিছু বলছে না, শুধুমাত্র নাম ধরেই ডাকছে, আর হালকা একটা আওয়াজ। লাবণ্যদি ভাবছে যে কি হলো, প্রথমে ভেবেছে ভুল শুনছে, কিন্তু নিজের নাম তো অন্য কোনো নাম হলে হয়তো শুনতে পারতো না, নিজের নাম পুরো বুঝতে পারছে তার নাম ধরেই কেউ ডাকছে, কিছু একটা হয়েছে, কিছু বুঝতে পারছে না লাবণ্যদি, আর ওই দরজার দিকে তাকিয়ে রয়েছে। এত সময় ধরে তার নাম ধরে ডাকছিল, কিন্তু মনে হলো হঠাৎ করে কেউ দরজায় প্রায় 4-5 বার ধাক্কা দিয়ে জোরে জোরে তার নাম ডাকছে, কিন্তু বাকি দুজনের কানে তো যাচ্ছে না, এত জোরে ডাকছে যে বাকিরা উঠে যাওয়ার কথা, কিন্তু তারা তো উঠছে না। লাবণ্যদি ভয় পেয়ে ওদেরকে একদম ধাক্কাচ্ছে যে ওট ওট, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, কোনো আওয়াজ বেরোচ্ছে না যে কিছু বলবে, ওট ওট বলছে কিন্তু মনে হচ্ছে খসখস আওয়াজ, কিন্তু ওট শব্দটা প্রকাশ পাচ্ছে না, এরকম মনে হচ্ছে। আর সেই মুহূর্ততেই লাবণ্যদির ফোন বেজে উঠেছিল, ফোনে দেখলো যে তাকে সে দাদা ফোন করছে পাশের রুম থেকে, ফোনটা রিসিভ করেছে কিন্তু কোনো কথা বলতে পারছে না, প্রায় 2 মিনিট কোনো কথা বলছে না দেখে হয়তো দাদাই বাইরে চলে এসেছিল, বাইরে এসে দাদাই তখন দরজা ধাক্কাচ্ছে যে দরজাটা খোলো, কি হয়েছে, আমি দরজাটা খোলো আমি, আর এটা ফোনেও শুনতে পাচ্ছে যে ফোনের মধ্যেও সেই আওয়াজটা হচ্ছে। আর সেই আওয়াজ শুনে কিন্তু পাশে যে দুটো মেয়ে, ওই দুটো দিদিও কিন্তু উঠে গিয়েছিল, বলল যে কি রে ও ডাকছে দরজাটা খোল, কিন্তু না, লাবণ্যদি কোনো কথা বলতে পারছে না, কোনো কথা না, তার মুখে থেকে কোনো কথা সরছে না। তখন একটা দিদি গিয়ে দরজাটা খুললো, ওই দাদা আসলো, ঘরে দরজা দেওয়া হলো, দেওয়ার পরে সমস্ত ঘটনা জানানো হলো। তার আগে তো সে কথাই বলতে পারছিল না, তাকে অনেক শান্ত করার পর ধাতস্থ হওয়ার পর সে কথা বলতে পেরেছে, আর বলল যে একটু আগে জানিস তো আমার নাম ধরে কেউ ডাকছিল, আর খুব জোরে জোরে ডাকছিল শেষে, তোরা কি কিছুই শুনতে পাসনি? বলছে না, অত জোরে ডাকলে শুনতে পাবো না কেন, এই মাত্র ডাকলো তখন তো শুনতে পেলাম, কারণ এত জোরে জোরে ডেকেছে, শোনার তো কথাই। কিন্তু লাবণ্যই তখন মনে মনে ভাবছে যে
এই দাদাটা যে জোরে ডাকছিল চিৎকার করে, তার থেকে বেশি জোরে ডেকেছে কিন্তু ওই যে একটা মহিলারই আওয়াজ, কিন্তু কর্কশ আওয়াজ, খুব বিশ্রী একটা আওয়াজ, সেটা কিন্তু আরও বেশি পরিমাণে জোরালো ছিল। তখন লাবণ্যদি বলল যে এখন যদি সমস্ত ঘটনাই বলি, বলেওছে যে এরকম তোরা কোনো আওয়াজ পাসনি, ও যখন বলেছে না কোনো আওয়াজ পায়নি, তাই এটাকে নিয়ে কিন্তু বেশি ঘাটায়নি। তখন প্রায় রাত 1-2 বেজে গেছে কিন্তু অলরেডি, কি করে ঘুমাবে সে। তখন বাকিরা বলল যে না, কিছু তো একটা বাড়িতে ঘটছে, আমাদের আসা উচিত হয়নি, আর কালকে তো এরকম ঘটনা ঘটেনি, হয়তো তোরা উপরে গিয়েছিলি সেই কারণেই এই ঘটনাগুলো ঘটেছে। তখন বাকি 2 দাদাও চলে এসেছে, আর ওই যে বাথরুমে গিয়েছিল দিদিটার নিচে, সেখানে কি ঘটনা ঘটেছে সবই জানানো হয়েছে। তখন ওরা বলল যে আর রাত্রে ঘুমানোর দরকার নেই, সবাই একসাথেই বসে থাকি, রাত জাগি, ভোরবেলা হলে এখান থেকে চলে যাব। ওরা একটা কাজ করেছিল, তখন ফোনে হনুমান চালিসা চালিয়েছিল, চালানোর পরে আর তেমন কোনো সমস্যা মোটামুটি করে হয়নি। ভোরটা হওয়ার পরে ওরা ব্যাগটা গুছিয়ে ওনাকে ফোন করলো, ওই কাকুকে ফোন করলো। ওই কাকু এসে যা বললো না, ওদের আরও সন্দেহ বাড়লো। ওই কাকু এসে বলছে যে তোমাদের কোনো সমস্যা হয়নি তো, কোনো অসুবিধা হয়নি তো থাকতে? তখন দিদি বলছে যে না, কোনো সমস্যা হয়নি, কিন্তু উপরের ওই যে ঘরটা, ওই ঘরটা তালা দেওয়া না কেন, ওই ঘরটা খোলা কেন? বলছে কোন ঘরটার কথা বলছো বলো তো? বলছে এই যে এই ঘরটার ওপরে যে ঘরটা। বলছে কই, তালা তো দেওয়া, তালা তো অবশ্যই দেওয়া আছে, কোনো ঘর তো এরকম খোলা থাকার কথা নয়, উপরের ঘরগুলো বিশেষ করে। বলছে আমরা রাত্রে উপরে ঘরে গেলাম, বাথরুমে পর্যন্ত গেলাম। বলছে হ্যাঁ শুনেছি বাথরুম ওখানে আছে, কিন্তু তালা তো দেওয়া ছিল, কই দেখি তো, চলো তো সবাই মিলে। সবাই মিলে উপরে গেল, কিন্তু গিয়ে দেখে তালা দেওয়া রয়েছে এই ঘরটায়। ঘরটা পুরো বড় যে তালা, সে তালা দেওয়া রয়েছে। কি করে পসিবল, কিছু বুঝতে পারছে না ওরা, ওদের মুখে কোনো কথা নেই। তখন ওই কাকু বলছে যে তোমরা নিচে চলো, এখানে থাকা যাবে না, তোমরা যা বলছো আমি বুঝতে পেরেছি। নিচে গেছে, যাওয়ার পরে বলছে তোমরা সব গোছগাছ করো, আমি দেখছি, তোমরা বাইরে বেরো, তারপরে দেখছি কি করা যায়। ওরা বাইরে সব বেরিয়েছে ব্যাগ ট্যাগ নিয়ে। যখন ওরা ওখান থেকে গাড়িতে উঠবে সেই মুহূর্তে কিন্তু কাকু এসেছে সেখানে। কাকু বলছে যে এই বাড়িতে অনেক রহস্য আছে গো, আমি তো অত কিছু জানি না, শুনেছি, শোনা কথা যে এই বাড়িতে নাকি একজন অপমৃত্যু হয়ে মারা গিয়েছিল, অনেকে বলে আত্মহত্যা করেছে, অনেকে বলে তাকে নাকি খুন করা হয়েছে, এই বাড়ির বৌমণিকে, সেটা অনেক বছর আগেকার কথা, বৌমণিকে। আর ওই ঘরটা ছিল সেই বৌমণির, এটা কিন্তু আমি শুনেছি, কাকুটাই বলছে যে এগুলো কিন্তু শোনা কথা। আর এই বাড়িটা নিয়ে কিন্তু অনেক ঘটনা, এই চারিপাশে অনেকে জানে যে এই বাড়িতে ভূত থাকে, এরকম আওয়াজ হয়, কিন্তু অনেকে বলে বানিয়ে বানিয়ে বলে, সবাই ভূতের কথা বানিয়ে বলছে, সবাই এটাই মনে করে, অনেকে আবার বিশ্বাস করে। কিন্তু আমরা আসি, 2-1 মিলে আসি, পরিষ্কার করি, তারপরে চলে যাই। কিন্তু বিশ্বাস করো আমাদেরও কিন্তু এরকম মনে হয়, আমরাও 2-1বার শুনেছি ওই ঘরের থেকে টুকটাক আওয়াজ, আমাদের সামনে এরকম প্রকাশ্যে কোনো কিছু পড়েনি, কিন্তু আমরা এরকম আওয়াজ শুনেছি। তাই আমাদের এখানে কাজ করতে ভয় লাগে, কিন্তু যেহেতু টাকাটা খুব ভালো দেওয়া হয়, তাই আমরা এই বাড়িতে কাজ করি। এখনো পর্যন্ত তেমন কোনো ভূতের ঘটনা ঘটেনি, যেহেতু আমরা রাত্রেবেলা কখনো এখানে আসি না, দিনের বেলাতে আসি, আর আসলেও 2-3 জন সঙ্গে করে আসি, তাই তেমন কোনো সমস্যা কখনো হয়নি। কিন্তু বাড়িটায় কিছু একটা তো অবশ্যই আছে। ওরা তো সবাই শুনে এরকম কাঁপছে, ভয়ও পেয়েছে, যেহেতু পুরো বিশ্বাসযোগ্য, তো উপরে ঘরটায় গেছে, আর পরে রাত্রেবেলায় ওই সকালবেলা গিয়ে দেখে যে পুরো ঘরটা তালা দেওয়া, কি করে ঢুকলো ঘরের মধ্যে, একটা ভাববার বিষয় না। যথারীতি বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর মাকে তো সবাই ঘটনাটা বললো, মা বাবাকে সব ঘটনা বললো লাবণ্যদি। মা বাবা তো খুব ভয় পেয়ে গেছে, তখন বলেছিল হ্যাঁ তোমার কথা বিশ্বাস করি, এটা বিশ্বাস করার মতোই ঘটনা, কারণ লাবণ্যদির বাবা বলছে আর কি, কারণ মাও এরকম ধরনের কথাবার্তা বলতো, হয়তো শুনেছে, হয়তো আমরা ভয় পাবো, আমরা যেতে চাইবো না ওই বাড়িতে, তো এই কারণেই হয়তো বারবার করে বলতো যে যাবি যা, কিন্তু উপরে কখনো থাকবি না, উপরে যাবি না, নিচের রুমেই থাকবি, এরকম হয়তো বলতো, কারণ ওরাও হয়তো এইসব জিনিস শুনেছে, হয়তো ফেসও করেছে, না হলে ওরাও কেন আমাকে ছোট বয়সে নিয়ে চলে আসবে, তখন তো থাকতে পারতো, তখন থাকার কথাও ছিল ওখানে, কিন্তু সেই সময়ও নিয়ে চলে এসেছিল, হয়তো কিছু ঘটছিল ওই বাড়িতে সেই কারণে। তো এই ছিল ঘটনা। বাড়িটা নাকি সেরকমই পড়া আছে, ওদের মধ্যে নাকি আলোচনা চলছে যে যেহেতু বাড়িটাকে কোনো কিছু করা যাচ্ছে না, আর জায়গাটাও কোনো বিক্রি বা কিছুই করতে পারছে না বাড়িটার সম্পর্কে, তাই ওরা আলোচনা করছে যে কিছুদিনের মধ্যেই হয়তো বাড়িটাকে কিছু একটা করবে, যোগ্য হোক বা কিছু একটা নিশ্চয়ই করবে, যাতে করে ওই বাড়িতে যদি কোনো অতৃপ্ত আত্মা থেকে থাকে সেগুলো যেন মুক্তি পায়, আর তেমন কোনো সমস্যা যাতে না আসে। তো এটাই তারা ভাবনা চিন্তা করছে আর কি। তো এই ছিল ঘটনা। কেমন লাগলো আপনাদের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন,
আর হ্যাঁ, যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, ঐশ্বরিক, দৈবিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। আমার ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলেও আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।